দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি সপ্তাহের 5 কর্মদিবস স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আজ আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সচরাচর কথা বলি দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে। সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস বেশ কিছু নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন সেটি কেটে গেল কিনা সেই প্রশ্ন তার ইন্টারভিউয়ের পর অনেকেই তুলছেন। এর মাঝে নতুন যে রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি, তারা যে নতুন রিপাবলিকের কথা বলছে, সংবিধান সংশোধনের কথা বলছে, তাতে করে নির্বাচন দীর্ঘায়িত হবে কিনা, আর নির্বাচন দীর্ঘায়িত হলে সেক্ষেত্রে বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী হবে, সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। মাহবুব ভাই, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন এম এ রাজ্জাক সুমন, তিনি সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। সুমন ভাই, আপনাকেও স্বাগত এবং কৃতজ্ঞতা। আছেন আরিফুল ইসলাম আদিব, যিনি নবগঠিত জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আদিব, আপনাকেও স্বাগত এবং শুভেচ্ছা। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডক্টর নাহরিন ইসলাম খান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের। আপনাদের চারজনকে স্বাগত। আমি আলোচনা ডক্টর নাহরিন আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। নির্বাচন একটা বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সরকার চাইলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আর নতুন যে দল, তারা মূলত সংস্কার চাচ্ছেন এবং তারা একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েই আসলে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। ফলে সেটি প্রফেসর ইউনূসের অন্যতম ম্যান্ডেট বলে অনেকে ধারণা করেন। ফলে এই নির্বাচন আর সংস্কার, এই দুই ইস্যুতে কি সরকার নতুন করে চাপে পড়লো, বিশেষ করে এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের পরে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি হয়েছে কি, সংস্কার নিয়ে তো আসলে গত 6 মাসে যত টকশো হয়েছে সবই তো সংস্কার রিলেটেড কথাবার্তাই হয়েছে। সংস্কার কি আসলে, না সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এবং এই সংস্কার দিয়ে আসলে সংস্কার করে নির্বাচন, এই কথাটাই খুব বালখিল্য মনে হয় না? কারণ এটা যেহেতু একটা প্রসেস, এটা চলতেই থাকবে এবং যে কোনো সময় চলতে পারে। তো আপনি যেটা প্রশ্ন করলেন যে এই নতুন দলটিকে একটা চ্যালেঞ্জের মুখে ফেললো কিনা, চ্যালেঞ্জের মুখে ফেললো কিনা আমি জানি না, তবে নতুন দল কি আসলে সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে, নাকি তারা একই সুরে কথা বলছে, এটা একটা প্রশ্ন হতে পারে। এই কারণে হতে পারে যে আপনি দেখেন এই দলে যিনি পদত্যাগ করে নতুন দলটি করলেন, নাহিদ ইসলামের কথা বলছি, আর দুজন উপদেষ্টা, ছাত্ররা যদি দল করে তাহলে আরো দুজন উপদেষ্টা যারা সরকারে আছেন, আমি কি তাদেরকে বলবো না যে তারা অ্যাকচুয়ালি আর রিয়েল সমন্বয়ক, যারা সরকারের সাথে এই নতুন দলটার একটা সমন্বয় তৈরি করবে? আমার তো প্রান্তিক জনগণ হিসেবে, প্রান্তিক মানুষ হিসেবে আমার এটাই মনে হচ্ছে যে সরকারের সাথে তো আসলে এই দলের কোনো মানে চ্যালেঞ্জে ফেলার কিছু নাই। তারা, আমার মনে হচ্ছে এটা সরকারেরই একটা পার্ট। তা না হলে আপনি দেখেন যে এই যে একবার প্রথমে অনেক কিছু আসলো না, প্রথমে বললো যে আপনার নির্বাচন হতে হবে, কি নির্বাচন হতে হবে? স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। এখন আবার নতুন একটা জিনিস তৈরি হয়েছে, যেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন হতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ড রিপাবলিক। এখন আপনি যদি গণপরিষদ নির্বাচনের কথাটা দেখেন, তাহলে দেখবেন যে 72 সালে বাংলাদেশে গণ পরিষদ নির্বাচন হয়েছিল। কেন হয়েছিল? সংবিধানকে পরিবর্তন করার জন্য। কিন্তু এখন কি আপনি মনে করেন যে আমরা সেই স্টেটে আছি? বারবার কিন্তু কথা হয়েছে সংবিধানের সংস্কার হবে, সংস্কার হবে। পরিবর্তনের কি কোনো প্রয়োজন আছে? যদি নাই থাকে তাহলে গণপরিষদের প্রশ্নটা আসে কেন? অথবা এই যে দেখেন সেকেন্ড রিপাবলিক বলে নতুন একটা বিষয় আমাদের সামনে আনা হচ্ছে না? আমি তো আসলে জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি রিপাবলিক বুঝি না, আমি পাবলিক বুঝি। আমি পাবলিক হতে চাই, তাই না? যে কৃষকটা বা যে শ্রমিকটা বা যে মাটা পানি দিয়ে আন্দোলনকে ত্বরান্বিত করেছে, তার কাছে সেকেন্ড রিপাবলিক কি? আর আপনি যদি পলিটিক্যালি থিওরিটিক্যালি অ্যানালিসিস করতে যান, তাহলে আমার তো মনে হয় যে এটা সেকেন্ড রিপাবলিক কি করে হয়। কারণ বাকশালের পর পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানই মনে হয় সেকেন্ড এই রিপাবলিকের একটা কাজ করে গেছে। তো কাউকে আসলে কোনো জায়গা দিতে তো কোনো অসুবিধা নাই, বা স্বীকৃতি দিতে বা কিছু বলতে। তো আমার কাছে এই রিপাবলিক বলা, এই ধরেন গণপরিষদের নির্বাচন চাই, এগুলা কেন যেন মনে হচ্ছে যে সময় ক্ষেপণ, শুধু খালি সময়কে জি। একটু
দীর্ঘায়িত করার এক ধরনের চেষ্টা জি চলছে। জি আমার কাছে একদম এটাই পরিষ্কার। মনে হয়। ডক্টর নাহরিন আমাদের সঙ্গে আপনি থাকেন। আমি একটু আদিব, আপনি যদি প্রফেসর নাহরিনের বক্তব্য শুনে থাকেন, তাহলে আপনাদের দল বিশেষ করে নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন, তারপরে এখনো মাহফুজ আলম এবং আসিফ তারা সরকারের অংশ, এমনকি প্রফেসর ইউনূসও বিভিন্ন সময়ে বলেছেন যে তিনি ছাত্রদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত। ফলে কোনোভাবেই এই দলটা যে সরকার সমর্থিত দল না, এটা কেন যেন মানুষ বিশ্বাস করছে না। একটা বড় অংশের মানুষ, ধরেন বিএনপির লোকজন বিশ্বাস করছে না, যারা সমালোচনা করেন তারা বিশ্বাস করছেন না। এইটা আপনাদের জন্য কি একটা আশীর্বাদ, নাকি এটা একটা চ্যালেঞ্জও বটে প্রমাণ করা যে আপনারা সরকারের আশীর্বাদ পুষ্ট না? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমার সাথে সিনিয়র আলোচক বিন্দু আছেন এবং অন্যান্য যারা দেখছেন। প্রথমত বিষয়টি হচ্ছে, অভ্যুত্থান পরবর্তীতে যে সরকারটি হয়েছে, এই সরকারটি আসলে কার, এটা একটা বড় প্রশ্ন। সেই জায়গার থেকে দেখেন, সরকারটি হচ্ছে সকল স্টেক হোল্ডারের, এখানকার যত রাজনৈতিক দল আছে এবং আন্দোলনে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে এবং শিক্ষার্থী, মানে সকলের মিলেই কিন্তু এই সরকারটি। দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে, বাংলাদেশে গত 53 বছরের ইতিহাসে এখন যে সরকার আছে, এই সরকারের অভিজ্ঞতাটা এরকম বাংলাদেশে কখনো মানে এরকম মানে এটার কি বলে, মানে মুখোমুখি হয় না। তো সেই জায়গার থেকে যে সরকারের তিনি যে জায়গাটি তৈরি করছেন, তার জায়গার থেকে কিন্তু সকল দলের জন্যই একটা সমান স্পেস কিন্তু এই মুহূর্তে আছে। যে আপনারা ধরেন বিএনপি তাদের সকল রাজনৈতিক কর্মসূচি উপদেষ্টা নাই না, বিএনপির সরাসরি উপদেষ্টা নাই, এটা আপনি কেমনে বলবেন? আমরা তো যেদিন উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখন তো তারেক রহমানের সাথে সকল উপদেষ্টাদের নাম বলে তারপরে হচ্ছে উপদেষ্টা প্যানেল ঠিক হয়েছে। ঠিক আছে, এটা শুধু তারেক রহমান না, জামাতের আমিরের সাথেও কথা হয়েছে, কিংবা আরও 2-3টা দলের সাথে। তো ফলে এখন আপনি শুধু উপরে বলবেন যে শিক্ষার্থী 2জন তারা আমাদের সাথে একই সময় আন্দোলনের ছিল দেখে শুধু বলবেন সরকার ছাত্রদের, সরকারের সকল ব্যর্থতা, সরকারের সকল গ্লানি আপনি ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে সরকার ছাত্রদেরকে বিলিভাই করবেন, এটা হচ্ছে একটা রাজনৈতিক এটার কি বলে, আমরা বিগত সময় যে রাজনীতিটা দেখেছি যে প্রতিপক্ষকে এক ধরনের অভিযোগে অভিযুক্ত করে খারিজ করে তাকে হচ্ছে বিলিভাই করা, তাকে ডিফেম করা, সেই কালচারে। কিন্তু আমরা তো সেই কালচারটা হচ্ছে চাই না, এবং আমরা এই কালচার এবং রাজনৈতিক যে সংস্কৃতি সেটা পরিবর্তন চাই। বিএনপি কেন বারবার হচ্ছে মনে করছে যে সরকারের ফ্যাসিলিটেট করে হচ্ছে একটা দল তৈরি হচ্ছে? কারণ বিএনপি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। বিএনপির যে উত্থান এবং তার যে রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেটা বিএনপি এই মুহূর্তে গেছে। আপনার তো সে কখনো বলে নাই, তারা বারবার বলার চেষ্টা করে যে এটা একটা কিংস পার্টি হচ্ছে কিনা। বাংলাদেশের সবচেয়ে বড় সফল কিংস পার্টি উদাহরণ তো বিএনপি। তিনি একই সাথে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি থেকে একটা দলের সংবাদ সম্মেলন করে হচ্ছে তিনি একটা আহ্বায়ক কমিটি করছেন, তিনি আহ্বায়ক ছিলেন আর সবাই সদস্য ছিল। কিন্তু এখন যে আমাদের কমিটি হচ্ছে, সেখানে নাহিদ ইসলাম সরাসরি পদত্যাগ করে এসে জনতার কাতারে এসে তিনি হচ্ছে এই দলটি করেছেন, এবং যেটা বাংলাদেশের হিস্ট্রিতে কখনোই হয় না এরকম। কারণ হচ্ছে বাংলাদেশে মানুষ রাজনীতি করে তিনি হচ্ছে ক্ষমতায় যাবেন এবং হচ্ছে সরকার পরিচালনা করবেন, কিন্তু তিনি উল্টো বরং একটি দলকে সংগঠিত করার জন্য হচ্ছে ক্ষমতার থেকে সেরে এসে তিনি হচ্ছে জনতার কাতারে চলে আসছেন। সেই জায়গাটির থেকে তারা যদি এটিকে ধরে হচ্ছে বারবার হচ্ছে প্রতিপক্ষ বানিয়ে জিনিসটাকে জটিল করে, তাহলে এই পরিস্থিতির জটিলতার দিকে আগাবে। কিন্তু আপনি যদি বলেন আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপদেষ্টারা আছেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা বলেন, এবং একই সাথে শিক্ষা উপদেষ্টা, এরা তো সব বিএনপির সময়, মানে আমাদের যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, তিনি তো সরাসরি মির্জা ফখরুল ইসলাম স্যারের ফ্রেন্ড ছিলেন, এবং তাদের সুপারিশে হচ্ছে মানে তার সরাসরি সুপারিশে তিনি উপদেষ্টা প্যানেলে আসেন। তো ওই দেশের বিএনপির সময় পররাষ্ট্র সচিব হয়েছেন, পরবর্তীতে তিনি অবসরে গেছেন। সালাউদ্দিন স্যার বিএনপির সময় হচ্ছে গভর্নরের দায়িত্ব পালন করছেন এবং পরবর্তীতে হয়েছেন। তো ফলে এই সরকার আসলে কাকে ফ্যাসিলিটেট করতে চায় সেটা গুরুত্বপূর্ণ না, বরং কাদের দ্বারা সবচেয়ে বেশি প্রেশারাইজ হয়ে ফ্যাসিলিটেট করে সেটা গুরুত্বপূর্ণ। আপনি সরকারের প্রধান বিচারপতি বিএনপির মনোনীত, বিএনপির সরাসরি দলে ছিল, সেখান থেকে পদত্যাগ করে আছেন। লাস্ট গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে 35টা বিশ্ববিদ্যালয়ের 23 জন উপাচার্য দেওয়া হয়েছে বিএনপির সরাসরি রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের নিয়েছেন। ফলে বিএনপি যেহেতু এখন পর্যন্ত বিদ্যমান দলগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি প্রেশার করতে পারতেছে, ফলে সরকারের সবচেয়ে বড় সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছু কিন্তু বিএনপি নিচ্ছে। কিন্তু একই সাথে সে রাজনৈতিক ভাবে বক্তব্য দিচ্ছে যে এটা সব শিক্ষার্থীরা করছে, শিক্ষার্থীদের কথাই হচ্ছে। শিক্ষার্থীদের কথাই হলে তো শিক্ষার্থীরা অনেক কিছুই করতে পারতো, বরং এটা শিক্ষার্থীদের কথাই হচ্ছে না, বরং মাঠে যারা বেশি প্রেশার ক্রিয়েট করতেছে
তারা হচ্ছে বরং হচ্ছে সরকারের সবচেয়ে বেশি স্টেক নিচ্ছে। আমরা কেন মাঠে রাজনীতিটা গোছাচ্ছি? কারণ আমরা মনে করতেছি এই মুহূর্তে আমাদের পাওয়ার এনজয় করার চেয়ে মাঠে আমাদের রাজনৈতিক শক্তি আকারে হাজির হওয়াটা গুরুত্বপূর্ণ। আমি যদি মাঠের শক্তি হিসেবে হাজির হইতে পারি তাহলে সরকারে আমার কোনো কিছুই দরকার নেই। আমার কথাই হচ্ছে সরকার তখন জনগণের কথা করবে। এই জায়গাটিতে বিপরীত দিকে যদি রাজনৈতিক ওই রেটরিক জায়গা থেকে শুধু আওয়ামী লীগ বিএনপির ওই কালচারে যায় তাহলে এটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত। জি রাজেক সুমন ভাই, অনেকগুলা গুরুতর অভিযোগ। এক হচ্ছে যে অভিযোগ আপনারা সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের এখন 2 জন উপদেষ্টা আছে, আপনাদের অন্তত 3 জন উপদেষ্টার নাম বলেছেন যারা সরাসরি বিএনপির সময় বা বিএনপির সমমনা সেই অর্থে তার নামও বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা তাহলে এই সরকারটা আপনাদেরও সরকার, সরাসরি খোদ দলের আপনার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গে কথা বলে তার কনসার্ন নিয়ে তাদের শপথ হয়েছিল, উনি যেটা দাবি করলেন। তাহলে এই আপনারও সরকার, এই সরকার নিরপেক্ষতা নিয়ে বিএনপি কেন প্রশ্ন তুলছে? নাকি আপনারা নতুন রাজনৈতিক দলকে আসলে রাজনীতির মাঠে মোকাবেলা করতে ভয় পেয়ে এরকম ডিফেমিং বা তাদেরকে একটু চাপে রাখার কৌশল নিচ্ছেন? ধন্যবাদ। আসলে ব্লেম গেমের রাজনীতি থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে, আমার প্রথম কথাটা। কারণ এটা নিয়ে আমরা অনেক কাজ করেছি দীর্ঘ 17 বছর। 17 বছর আমরা শুধু ছিলাম একতরফা ব্লেমের শিকার। তো এখনও দেখছি আসলে আলটিমেটলি বিএনপিকেই লক্ষ্য করে কথাগুলো বলা হচ্ছে। আসলে আমরাই প্রথম অ্যাপ্রিসিয়েট করেছিলাম, আর যেই ব্যক্তিবর্গের কথা বলা হলো যে তারা আমাদের মনোনীত উপদেষ্টা, আমার মনে হয় এইখানে আমার বিজ্ঞ আলোচক ছোট ভাইয়ের একটু প্রবলেম আছে। কারণ আমরা যতদূর জানি, দলের ভেতর থেকে যতটুকু জানি, সেটা হচ্ছিল যে কিছু নাম বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে যাদেরকে আসলে খুব বেশি প্রমিনেন্ট এবং যারা রাজনীতির ঊর্ধ্বে থেকে তাদের দীর্ঘ কেরিয়ার শেষ করেছেন, হ্যাঁ হয়তোবা তারা অ্যাপয়েন্টেড ছিল, তারা তো আওয়ামী লীগের আমলে মানে ছিল, হয়তোবা প্রোগ্রেসিভ ওয়েতে তারা ক্ষমতার শীর্ষের জায়গাটায় এসছে, তখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। এই জন্য সরাসরি কাউকে, হ্যাঁ আমি আইন বিভাগের কথা বলবো, কিন্তু আইন বিভাগের কথাই আমি স্বীকার করে নিব যে আমাদের দলীয় লোকজন এসছে, বাট তারা কেন এসছে? কারণ ওইখানে আর কেউ নাই দেওয়ার মতো ক্যাপাবিলিটি অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী বা তাদের প্রিভিয়াস অভিজ্ঞতার কারণে নাই কেউ, কাউকে খুঁজে পাওয়া যায়নি। সেই জন্য যারাই আছে, তা এখন ধরেন বাংলাদেশের রাজনীতিতে বলেন আর বাংলাদেশের এই আইন বিভাগকে বলেন, এইখানে তো আসলে প্র্যাকটিস করে আসতেছে দুইটা দল। সেটা ঠিক আছে, কিন্তু সেজন্য এই সরকারকে ছাত্রদের সরকার বা নাহিদের সরকার কেন বলছেন আপনারা? আসলে নাহিদের সরকার কথাটা আমরা বোধহয় ওভাবে বলি না, কারণ আমরা জনাব তারেক রহমান সরাসরি অ্যাপ্রিসিয়েট করেছে এবং তাদের দলেও কিন্তু আমাদের নীতি নির্ধারণী পর্যায়ের না, খুবই জনপ্রিয় 2 জন রাজনীতিবিদ কিন্তু তাদের অনুষ্ঠানে গিয়েছে, রিজভী ভাই এবং অ্যানি ভাই। তো এটাতে কিন্তু বোঝা যায় যে আমাদেরকে আসলে হচ্ছে কি, ওই এখন কাউকে আর কিছু বলা যাচ্ছে না। বিএনপি কিছু কথা বলছে নির্বাচন নিয়ে, কারণ বিএনপি নির্বাচনমুখী দল। আমাদের 27 তারিখে বর্ধিত সভা হয়ে গেল, ওইখানে কিন্তু আমাদের প্রত্যেকটা কথাই ছিল যে জনগণের সঙ্গে থাকুন, জনগণের সুযোগ সুবিধা অসুবিধা যে জিনিসগুলো বাংলাদেশের এই 54 ইয়ার্স আর কি স্বাধীনতার পরে যেই সেক্টরগুলো নিয়ে আসলে প্রকৃত অর্থে কাজ করা দরকার ছিল, সেগুলো কাজ করা হয়নি। দীর্ঘদিন সময়ের জন্য মানুষের কাছে যান, তাদেরকে বুঝান। যেহেতু আমি একটা নির্বাচনী এলাকায় বিলং করি, তো স্পষ্টভাবে তারেক রহমান কথাগুলো বলেছে। এবং এইখানে কিন্তু আমাদের ওই মিটিংয়ে হয়তোবা এটা আমাদের ইন্টারনাল কিছু ইস্যু, যতটুকু বলা সম্ভব অতটুকু আমি বলি। সেখানে কিন্তু বলা হয়েছে ছাত্রদের রাজনীতি নিয়ে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার কথা এবং তাদের সাথে কাজ করার জন্যই। কারণ ছাত্র আসলে কারা ছাত্র? আমার সন্তান বা আমার ভাই বা আমার বোনের সন্তান, এরাই তো ছাত্র। তো এই একটা জিনিসের মধ্যে সবাই ভুল করে মানে কি, ধরেন কোঠা আন্দোলনের যেই একদম নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে যদি স্টোরিক্যালি যদি জিনিসগুলোকে একটু অ্যানালাইসিস করে, তাহলে কিন্তু বুঝতে পারে যে কারা আসলে ছাত্র, কারা এই দল গঠন করছে। এই দল গঠন কিন্তু আজকে একটা রূপান্তর হয়েছে, বাট এটার কিন্তু প্রিভিয়াস অনেকগুলো হিস্ট্রি আছে। তো অ্যানালাইসিস করার জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে বিএনপি কখনোই তাদের মানে সমমনা বলবো না, মানে বিএনপি কখনোই তাদের বিপক্ষে কখনোই ছিল না। তো ভবিষ্যতেও থাকবে না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না, পরিষ্কার। তাই যদি হয় তাহলে ছোট্ট আরেকটা কথা শেষ করে যাই এই প্রসঙ্গে মিশু ভাই, সেটা হচ্ছে কি, এই জায়গাটাতে না যে পজিটিভলি একটু দেখি না কেন আমরা, যে ভালো কিছু লোক এখন সরকারে আছে। হ্যাঁ, সরাসরি বিএনপির পলিটিক্স করা বা পোস্টেড কোনো কেউ থাকলে
তখন ওইভাবে বলা যায়। যেমন আমি আইন বিভাগের কথাটা কিন্তু আমি অস্বীকার করিনি, কিন্তু আমি সরকারের ব্যাপারটাকে কিছুটা অস্বীকার করেছি। যেহেতু জি মাহবুব ভাই, আপনার কাছে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে সরকার চাপে কিনা, বিশেষ করে নতুন দলটা আসার পরে তাদের সঙ্গে বিএনপির নির্বাচন ইস্যুতে যে বোঝাপড়া, সে জায়গাটায় খানিকটা চাপে কিনা, আর এর সঙ্গে অন্যান্য যে সমস্ত ইস্যু সরকার হিসেবে সরকারের যে ডে টু ডে অ্যাক্টিভিটিস, নাগরিক নিরাপত্তা, আমাদের দ্রব্যমূল্য, আমাদের ভালো থাকা না থাকা, সেই জায়গা থেকেও সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার প্রায় 7 মাস হতে চললো, তারা অনেকখানি চাপে আছে কিনা? প্রথমে আমাদের ইয়াং জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ, আই লাভ টু টক টু ইয়াং জেনারেশনস, তার দু একটা কথা একটু আমি টাচ করে তারপরে যাচ্ছি। দেখেন, 5ই আগস্টের বিজয়ের পর আমি যেহেতু যুগান্তরে চাকরি করি, আমি জানালা দিয়ে দেখছিলাম যে শত শত ছাত্র জনতা যমুনা টেলিভিশনের সামনে এসে একটা চেয়ারফুল মুডে কী ধরনের হাততালি দিচ্ছিল, কী ধরনের, এবং তাদের যে সেই স্পিরিট, নতুন রাষ্ট্র গঠনের যে প্রত্যয়, যে রেজিমেন্টেশন আমি দেখছি সেদিন, সেইটা কি এখন আছে? ছাত্র সমাজের একাংশের মধ্যে আছে, যেমন ওনার মধ্যে আছে হয়তো নাগরিক, কিন্তু এই যে জনগণ, আমরা কিন্তু ছাত্র জনতা বলছি, আপামর জনসাধারণ যারা, জনগণের মধ্যে কি সেই স্পিরিট, সেই প্রত্যয়, সেই বিশ্বাস, নতুন রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা, ওটা কি এখন আছে? এটা কি আমার ইয়াং বন্ধু এটা বলতে পারবেন বুকে হাত দিয়ে? দেখেন, উনি বলছেন যে এই সরকারটা কাদের, ডেফিনেটলি 0 আওয়ারে এটা সবার সরকার ছিল। আমি পার্সোনালি আপনার এই পোস্ট লিখেছি যে ডক্টর ইউনূস অক্সফোর্ডে যে বক্তৃতা দিয়েছেন, একটা লাইন, এটা আমাদের মানব সভ্যতার ইতিহাসে একটা অন্যতম কোটেবল কোট, সেটা হচ্ছে নট নোয়িং এভরিথিং অফ এ প্রবলেম ইজ এ ব্লেসিং। এইটা আমি মনে করি একটা বিরাট কোটেবল কোট, মানে কোনো কিছুর সব কিছু না জানা একটা ব্লেসিং। এটা সাংঘাতিক কথা ছিল, আমি এটা বলেছি। কিন্তু এখন মানে এখনকার অবস্থাটা কি? আমরা যে স্বৈরাচারের বলি, যাই বলি না, যে ধ্বংসস্তূপ থেকে একটা ফিনিক্স পাখি জেগে উঠবে, এই তো আমরা চেয়েছিলাম। কই ফিনিক্স পাখির কি ব্রিডিং শুরু হয়েছে? ফিনিক্স পাখি যে উঠবে এই ধ্বংসস্তূপ থেকে, এটার তো কোনো প্রজনন প্রক্রিয়া আমরা দেখতেছি না। কবে উঠবে সেটা? আচ্ছা দেখেন, আপনি বলতেছেন যে এখনকার কি অবস্থা, দেখেন কতগুলি জিনিস না আমার কাছে খুবই, মানে আমি কি বলবো, এটা ভাষা খুঁজে পাই না। 3টা বক্তব্য দেখেন, আমি বলি। বাণিজ্য উপদেষ্টা বলতেছেন যে সরকার না চাইলেও ভোজ্য তেলের দাম বেড়েছে, দুঃখজনক। সরকার না চাইলেও, এটা কোনো ল্যাঙ্গুয়েজ হইল? কোন সরকার চায় যে দ্রব্যমূল্য বাড়ুক? কোন সরকার চায়? ইভেন হাসিনাও কি কখনো চাইছে যে দ্রব্যমূল্য বাড়ুক? দ্রব্যমূল্য বাড়লে তো রুল করা কঠিন হয়ে যায়, কোন সরকার তো এটা চাইবে না, কোনোদিনও চাইবে না, ইন প্রিন্সিপাল চাওয়ার কথা, তাই না? আচ্ছা, তারপর দেখেন চিফ প্রেস সেক্রেটারি বলতেছেন অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। হাউ ফানি! অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। আপনি জানেন কত লোক আজকে বেকার হয়ে গেছে? বেক্সিমকোর কত হাজার, আপনার ইউএসএইডি, আইসিডিডিআরবি, গার্মেন্টস কত যে লোকটা বেক্সিমকোতে 1 লাখ টাকা বেতন পাইতো, সেই লোকটার জীবন এখন কি হবে? এবং অর্থনীতির অন্যান্য সূচকের কথা বাদ দেন, মানে বিনিয়োগ নাই, তারপরে আপনার কি বলে যে আইএমএফের সাথে কোনো বোঝাপড়া করা যাচ্ছে না, মানে আমদানির টাকা দেওয়া যাচ্ছে না, ইত্যাদি নানা রকম সমস্যা আছে। উনি বলতেছেন যে যেভাবে কামব্যাক করেছে এইটা একটা মিরাকল। আচ্ছা, তারপরে দেখেন আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার, উনি বলতেছেন যে অপরাধ বাড়েনি, আগের মতোই আছে। আপনি ভাবেন একবার, উনি এটা বলছেন। আচ্ছা ঠিক আছে, অপরাধ বাড়েনি, ভালো কথা। উনি বলছেন যে আগের মতোই আছে, তাহলে স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ডটা তাহলে ওই 15 বছর, ওইটি কি উনি স্ট্যান্ডার্ড ধরতেছেন যে ওরকম থাকলেই চলবে? তাই না? আগের মতো অপরাধ বাড়েনি, আগের মতোই আছে। তার মানে কি উনি একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাচ্ছেন যে গত 15 বছরে যে অপরাধের যে সূচক সেটা থাকলেই যথেষ্ট। এটি তো তাই মিন করে। এই যে এইসব কথা না, এটা কেন, মানে এটা এত এলোমেলো হয়ে গেল কেন সরকার? আমি তো বুঝলাম না।
কারণটা কি এরকম, আমি জানি সরকারের কেউ থাকলে এটা বলতে, কারণ 5 আগস্টের পরে দেশের যে অর্থনৈতিক, রাজনৈতিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তো মাহবুব ভাই কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি ছিল না। অবশ্যই একটা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলা করতে যদি এই সরকার না পারে, সেটাকে এত বড় অপরাধ হিসেবে আপনারা কেন দেখছেন, সেই প্রশ্ন রেখে একটা বিরতিতে যাই। আপনার কাছেই ফিরবো মাহবুব ভাই, আপনার কাছেই ফিরবো। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল আছেন আমাদের সঙ্গে। মাহবুব ভাই, যে প্রশ্নটা আপনার কাছে ছিল যে এই পরিস্থিতিতে ধরেন এই সরকারের যে প্রেক্ষাপটটা, সেটাকে বিবেচনায় নিয়ে নিশ্চয়ই আপনি কথাগুলো বলছেন। শোনেন, কথাটা হচ্ছে যে আমি একটা কোট করি, সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার কয়েকদিন পরে অর্থ উপদেষ্টা বলছিলেন অর্থনীতির অবস্থা খুব একটা খারাপ না। এটা রেকর্ড আছে কিন্তু, ঠিক আছে? আমি ওইটাকে স্ট্যান্ডার্ড ধরতেছি, অর্থ উপদেষ্টা হিমসেলফ। তাইলে কি এমন ঘটলো যে অর্থ উপদেষ্টা নিজে বললেন যে অর্থনীতির অবস্থা একদম হুবহু কোট কিন্তু, ইন টোটো, অর্থনীতির অবস্থা খুব খারাপ না। তাহলে কি এমন ঘটলো যে এখন মানে বলা হচ্ছে যে মানে স্বৈরাচারের লিগ্যাসি বহন করতেছি, এইটা সেটা, অর্থনীতি এই সে, কী ঘটলো, তাই না? গেল একটা। 2 নম্বর হচ্ছে আপনি যে বললেন, হ্যাঁ আমরা তো মানে ওয়েট করতে রাজি আছি, এটা 1 বছর না, আমরা 5 বছর ওয়েট করব। কিন্তু আমি যখন দেখব যে গ্রাফটা ঊর্ধ্বমুখী, আমি দেখছি গ্রাফ নিম্নমুখী, তা আমি কেন ওয়েট করতে যাব? হ্যাঁ, দেখেন ইউনূস সাহেব আজকেও বললেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, এখনও কিন্তু উনি হতে পারের মধ্যে আছেন। উনি কিন্তু মানে এখনও টেন্টেটিভ, উনি শার্প কিছু বলতেছেন না আজকেও। অথচ সমগ্র জাতি কিন্তু ইলেকশনের জন্য ওয়েট করতেছে, তারপরে উনি আজকে টেন্টেটিভ বলতেছেন। আচ্ছা, এখন দেখেন গ্রাফটা কি, ওই যে তিনি যে বললেন যে অপরাধ বাড়েনি, আপনি কি বিশ্বাস করেন এটা? আপনি প্রতিদিন যে সমস্ত অপরাধ হচ্ছে, প্রতিদিন, এভরিডে, এটা তো মানে মিডিয়াতে আসে না। মিডিয়া এক ধরনের সেলফ সেন্সরশিপে চলে গেছে, মিডিয়াতে আসে না। কিন্তু প্রতিদিন যে খবরগুলো আমরা পাই ভিডিও থেকে, মানে ভিডিও এমনি ধরেন যে এমনি ফেক নিউজ হয়, ফেক হয়, অমুক তমুক হয়, পরে এটা রিউমার স্ক্যানার দিয়ে পরে বোঝা যায় যে এটা মিথ্যা, এটা। কিন্তু কতগুলো তো ভিডিও আমরা দেখি, হ্যাঁ, কতগুলো ভিডিও দেখি, কতগুলি অথেন্টিক সোর্স আছে। যেমন বাংলা ট্রিবিউন যদি কোনো নিউজ করে আমি এটা বিশ্বাস করি, বা এরকম 2-1টা আছে। তো সেখান থেকে তো আমরা দেখি সারা দেশে ললেসনেসের চূড়ান্ত। আপনি জানেন এই যে কি বলে ডাকাত সিন্ডিকেটে, চোর সিন্ডিকেটের প্রধানকে ধরা হয়েছে বলে ওসির বাড়ির যে গোয়ালঘর, সেখান থেকে সব গরু লুট হয়ে গেছে। ওসির, ডাকাত সিন্ডিকেট প্রধানকে ধরা হয়েছিল, ঠিক আছে, বুঝেন এবার জিনিসটা। তারপরে এই যে কত রকমের যে ঘটনা ঘটতেছে, হ্যাঁ, লাশ, এই যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের লাশ পাওয়া গেছে, তো ওইখানে লাশ পাওয়া যায়, ওইখানে এখন মব জাস্টিসটা কমছে, মব জাস্টিস অনেক কমছে, বাট এই যে বিচ্ছিন্ন হবে না। কিন্তু প্রফেসর ইউনূস তো বলছেন যে এটা পলাতক যে শক্তি আওয়ামী লীগ, তারা নানা রকম ষড়যন্ত্র করছে, উনি আজকেও বিবিসিকে বলেছেন। তো why don't you combat that? You have got army. পুলিশ মরাল ভেঙে গেছে, ওটা ফাইন, পুলিশের মরাল ভেঙে গেছে, পুলিশ বাদ দিলাম, আর্মি আছে না, আপনি তো why don't you activate army? আর্মি তো ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে আছে। হ্যাঁ, তো কেন মানে আর্মি কেন অ্যাক্টিভ হচ্ছে না, কেন অ্যাক্টিভ হচ্ছে না, তাই না? আমরা কি দেখছি 75-এর পরে, কি দেখছি? আর্মি সমগ্র বাংলাদেশ কন্ট্রোল করে ফেলছে, দেখিনি আমরা? আপনি তো তখন ইয়াং ছিলেন। হ্যাঁ, 15 আগস্টের পরে আর্মি হোল কান্ট্রি কন্ট্রোল করে ফেলছে, এবং আর্মি টেক ওভার করছিল, এই কারণে করছে, তাই না? না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো দেওয়া আছে, বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো দেওয়া আছে, তাই না? মানে আপনি বলছেন সরকার ফাংশন করতে পারে না, এই গভর্নমেন্ট টোটালি ডিসফাংশনাল, এবং কেউ তো প্রবলেম স্বীকার করতে চায় না। দেখেন, প্রবলেম যদি আইডেন্টিফাই করে আহ্বান, দেখেন এই প্রবলেম দেশ এখন আছে, আপনারা সবাই আমাদের হেল্প করেন, আমরা হেল্প করতাম। ওনারা তো প্রবলেমই স্বীকার করেন না, ওনারা বলেন অপরাধ নাই, ওনারা বলেন যে কি বলে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে কিছুই না, কোনো ব্যাপারই না, এগুলি মানে অর্থনীতি মানে কাম ব্যাক করে গেছে, প্রবলেম তো নাই। তো প্রবলেম নাই তো আমরা কেন হেল্প করতে যাবো? আমরা তো, আমাদেরকে তো প্রবলেম দেখাইতে হবে যে এই জায়গায় প্রবলেমতে আসেন জনগণ, আসো ছাত্র সমাজ, আমরা এগুলি একসঙ্গে কমব্যাট করি। তো ওনারা প্রবলেমই স্বীকার করেন না, এটা কিভাবে হবে বলেন আপনি? আচ্ছা, আর গ্রাফ যদি ঊর্ধ্বমুখী হতো, দেখেন আমি বলি, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন বললেন 3 বছর কিছু দিতে পারুম না, 2 হাত তুলে নেই সবাই, তুলছে তো,
সেই হাত নামলো কেন? 1 বছরের মাথায় বা 6 বছরের মাথায় নামলো কেন? যখন পাবলিক দেখলো যে আসলে এই সরকার পারবে না, এই সরকার পারবে না, এবং যখন আওয়ামী লীগারদের এই নানা রকম কম্বল চুরি থেকে শুরু করে বেবি ফুড কলকাতায় পাওয়া যাচ্ছে, তো এইটা সেইটা, তখন পাবলিক বুঝে যে এইটা আর হবে না, তার 2 হাত নামায় ফেললো। এই হাত তো উপরে উঠছিল, তাই না? তো 2-3 বছরের মাথায় কেন হাত নেমে গেল? পরিস্থিতির কারণে, তাই না? তা এখন ইউনূস সাহেবের উপরে আমরা যে ব্যাংক করছিলাম, আমরা তো তাকে ডিপেন্ড করছিলাম, তাই না? হ্যাঁ, ডিপেন্ড করছিলাম। তো আমরা তো দেখতেছি যে মানে পরিস্থিতি, এমনকি কোনো ইনিশিয়েটিভও নাই, মানে চেষ্টা করে ব্যর্থ হলে সেটা মানা যায়, কিন্তু কোনো চেষ্টাই তো নাই। শোন ভাই, আপনি কি মাহবুব ভাইয়ের সঙ্গে খানিকটা একমত? প্রফেসর ইউনূসের আজকের যে ইন্টারভিউ, সেখানেও তিনি বেশ কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছেন, ভারতের সঙ্গে সম্পর্ক, তারপরেও নানা রকম চক্রান্ত চলছে, নাকি সরকার চেষ্টা করেও পারছেন? এটা আপনাদের কাছে কি? সবচেয়ে বড় দৃশ্যমান হচ্ছিল তাদের নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে, তখন সুপ্রিম কমান্ডার যিনি থাকেন, সেটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর একটা কমান্ড থাকে। সেই কমান্ডের এগেনস্টে যে মন্ত্রী পরিষদ থাকে, বা এরপরে যদি বলি আমরা মিনিস্ট্রি থাকে, মানে খুব সুন্দর লেয়ার আছে। এইখানে কেন জানি আমার মনে হচ্ছে লেয়ারগুলোতে অনেক ধরনের অসঙ্গতি আছে। মাহবুব ভাই যেটা বললেন, এই অসঙ্গতিটার মূল কারণটা ওই জায়গায়। ফাংশনাল অ্যাক্টিভিটিস যেগুলো, মানে আমরা প্রশাসনিক যেটাই বলি, পুলিশ আসলে ভেঙে পড়েছে, এটা আমি আসলে খুব বেশি মনে করি না। কারণ যেটা দেখছি, সামহাও অল ওভার দ্য মানে পুলিশ ইয়ের মধ্যে হয়তো বা 200-300 অফিসারের জন্য আজকে পুলিশের মোরালিটিটা আসলে ভেঙে দেওয়ার কারণে হয়তো বা এই 200-300 লোককে বা এই পুলিশ অফিসারকে এইরকম দানব বানিয়ে ফেলা হয়েছিল, যাতে ইন ফিউচারে কখনো যদি এই ধরনের কিছু ঘটে, যেন এই ডিপার্টমেন্টের এই পরিস্থিতি হয়। এটা আমি মনে করি আর কি। তো তারা কেন অ্যাক্টিভিটিস করছে না, বা অ্যাক্টিভিটিস মানে এটার আমার মনে হয় এই লেয়ারের কোথাও না কোথাও কোনো জায়গায় অসঙ্গতির কারণে। আর মাহবুব ভাই যেটা বলেন, হ্যাঁ এটা তো সত্য কথা, স্টেটমেন্ট যেটাই হোক সেইটার কিছু ভেরিফিকেশন থাকতে হবে, মানে একদম ক্লিয়ারিটি থাকতে হবে। সেই ক্লিয়ারিটিটা নাই। এই যেটা বললেন, প্রধান উপদেষ্টা বলছেন, সেনাপ্রধান বলছেন, নির্বাচন কমিশন বলছেন, সামহাও সবাই কথা কিন্তু নির্বাচন কেন্দ্রিকই বলছেন, বাট একটা ফ্রেমে তারা আসতে পারছে না। তো এই একটা ফ্রেমে আসা তো তাদের দায়িত্ব, এটা তো আর অন্য কারো না। এটা কেউ বলতে পারবে না যে আমাদের দায়িত্ব এটা তাদেরকে বোঝানো। হোয়াট এভার আমরা চাইব, বিএনপি নির্বাচন চাওয়া কি অপরাধ, এই কথাটা আমি আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে বলার চেষ্টা করেছি। এখন নির্বাচনটার মানে পারফেক্ট সময় নির্ধারণ করবে কারা? যদি হয় যে এই জনগণের সরকার, আচ্ছা ছাত্রদের সরকার কেন হবে? এই আন্দোলনে কি শুধু ছাত্ররা ছিল? এই কথাটা যারাই বলে, আমি কখনোই বলি না যে এটা শুধু ছাত্রদের সরকার। এই সরকার যেটা মাহবুব ভাই বলেছেন, আসলে ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই কিন্তু এই সরকারকে সমর্থন করেছে 5ই আগস্টের পরে। হ্যাঁ, এই লোকগুলো নির্ধারিত হয়েছে যারা সরকারে আছে, এটাও কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মানে এটা মানে আমরা তো সবাই সব কিছু কম বেশি জানি, কারো একক সিদ্ধান্তে কিন্তু হয়নি। এই লোকগুলোর গ্রহণযোগ্যতা প্রত্যেকটা রাজনৈতিক দল বা এদেশের জনগণের স্বীকারোক্তি ছিল, এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলোরও এদের ব্যাপারে ক্লিয়ারেন্স ছিল। জি, তো এখন আমার কথা হচ্ছিল যে তাহলে এই 7 মাস চলে যাওয়ার পরেও যদি তাদের মধ্যে সমন্বয়ের অভাব থাকে, এক একটা গভর্নমেন্টের এক একটা অর্গান এক একভাবে কথা বলে, তাহলে তো বুঝতেই পাচ্ছি যে আমরা হ্যাঁ ঠিক আছে যে কোনো একটা টিম, হ্যাঁ তো এটা কবে হবে আর আমরা কবে চাইবো, তাহলে আমাদেরকে নির্ধারণ করে দেন। যে আদিব, এটা আসলে কবে হবে? যেসব সমন্বয়হীনতার কথা বলছেন, অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, নারীদের উপরে বিভিন্ন জায়গায় যে ধরনের আচরণ করা হচ্ছে সেগুলো বলেন, দ্রব্যমূল্য আপনি কিভাবে দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে দেখেন, সেগুলো নিয়ে আপনারা আসলে কতখানি সন্তুষ্ট? না, আমরা মোটেও সন্তুষ্ট না। প্রথমত হচ্ছে সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের ভিতর কোনো টিউনিং নাই। মানে পুরো উপদেষ্টা প্যানেলের যারা বর্তমানে ধরেন 22 বা 23 জন আছেন, তাদের একসাথে বসে যে একটা কমন গোল ঠিক করা, মানে এই গোলে আমি হচ্ছে এটার একটা বড় ধরনের ঘাটতি আছে। উপদেষ্টাদের মধ্যে অনেকে ধরেন বিএনপি দ্বারা প্রভাবিত হচ্ছেন, অনেকে ছাত্রদের দ্বারা প্রভাবিত হচ্ছেন, অনেকে ধরেন কি বলে মানে অন্য কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন এইটা। আবার দ্বিতীয়ত বিষয় হচ্ছে এরা অনেকে তাদের এই কেরিয়ারে, মানে তারা তো কেরিয়ার ওরিয়েন্টেড,
অনেকে ধরনের আগে বিভিন্ন ধরনের ক্যারিয়ার ছিলেন, তারা তাদের এই ক্যারিয়ারে একটা নতুন পালক হিসেবে দেখতেছে। বাট এটা যে একটা জাতির রেসপন্সিবিলিটি, জাতির যে একটা প্রত্যাশা তাদের সামনে, মানে 53 বছরের নানা ধরনের জঞ্জাল সুর করে মানে তিনি যে একটা ভিশনারি হবেন, এটার বড় একটা ঘাটতি আছে। করার কথাই আপনি বলছেন, মানে পুরো প্রসেসটাকে ভীষণ দিয়ে দেখে ওই ভীষণ অনুযায়ী জাতিকে একটা কিছু ভালো কিছু উপহার দেয়, এইটা হচ্ছে একটা বড় ধরনের ঘাটতি। অনেকে ব্যক্তিগতভাবে চিন্তা করছেন যে আমি আগে আমার এই ডেজিগনেশন ছিল না, আমি এখন উপদেষ্টা, আমার একটা আলংকারিক জায়গা স্ট্যাটাস বাড়ছে, 5 বছর পরে আবার তত্ত্বাবধায়ক হলে আবার একটা উপদেষ্টা হওয়ার স্কোপ হবে। এই জায়গাটা থেকে হচ্ছে তারা অনেকে নানা ধরনের চিন্তা করছেন। ফলে আমরা মনে করি যে দেখেন যে বর্তমানের যে আপনি যে কোশ্চেনটা করছিলেন মাহবুব ভাইকে, যে অস্বাভাবিক পরিস্থিতি ছিল 5ই আগস্টে, মানে এখানকার রাজনীতি, আইন শৃঙ্খলা, অর্থনীতি, সেই পরিস্থিতিতে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে এটা শুধু সিভিল সোসাইটির লোকদের দ্বারা হচ্ছে কিন্তু এই সিচুয়েশন ট্যাকেল করা যাবে না। তখন কিন্তু আমরা সর্বপ্রথমে প্রস্তাব করছিলাম যেখানে রাজনীতিবিদ, মানে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং একই সাথে কিছু ছাত্র প্রতিনিধিদের সমন্বয় এই যে বড় যে সমস্যাটা এটাকে ট্যাকেল করা। সেই জায়গা থেকে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো হচ্ছে যখন অপোজ করছে যে না, মানে বিশেষ করে বিএনপি যখন অপোজ করছে যে না আমরা গভর্নমেন্টে যাব না, ফলে বিএনপি কিন্তু তাদেরকেই ঠেলে দিয়েছে। তার মানে জাতীয় সরকারের যে ফর্মুলা ছিল, ফলে যেটা হচ্ছে যে এখন দেখেন আমাদের যে প্রস্তাব ছিল সেটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এখন আপনি বলতেছেন সরকার ফাংশন করতেছে না, সরকার অনেক কিছু করতেছেন, তো এইটা তো হওয়ারই কথা। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আমি একটা বিষয় বলি, দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা, স্বাধীনতার পরবর্তীতে এখানে একই সাথে এনজিও সেক্টরগুলো গ্রো করছে, আবার রাজনীতিকগুলো একরকম চলছে। সবসময় যেটা হয় যে যারা এনজিও ভিত্তিক কাজ করে আর যারা গভর্নমেন্ট থাকে পারস্পরিক বিরোধী থাকে এবং একজন আরেকজনের হচ্ছে নানা ধরনের টিটকারি করে। যারা গভর্নমেন্ট তারা এনজিও কর্মীদেরকে বলে আরে ভাই কি করেন, পারলে একটা মেম্বার হয়ে দেখান। আবার যারা হচ্ছে ধরেন এনজিওর কর্মতা, আরে তুমি মেম্বার এমপি হয়েছে কি হয়েছে, তুমি তো এই পলিসি জানো না। একদল থাকে পলিসি নিয়ে, আরেক দল থাকে শুধু মাঠের ভোট নেওয়া। ফলে আমাদের যেটা চিন্তা ভাবনা ছিল যে এই গভর্নমেন্টটা তো খুব ডিফারেন্ট, বাংলাদেশ এই পরিস্থিতির কখনো মুখোমুখি হয় না। ফলে এখানের সিভিল সোসাইটির যারা অভিজ্ঞতা তাদের এবং রাজনীতিবিদদের অভিজ্ঞতা এবং যেহেতু ছাত্ররা এখানে একটা বড় ভূমিকা রাখছে, এই 3 অভিজ্ঞতার একটা জাতি সাক্ষী হয়ে বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিয়ে যাক। ফলে প্রথম ধাক্কাটা যখন আসলো যে না রাজনীতিবিদরা অংশগ্রহণ, ফলে আপনি মানে পুরো জঞ্জাল বা আপদটা সরানোর জন্য আপনি হচ্ছে তাদেরকে ঠেলে দিলেন। এখন তারা যখন হিমশিম খাচ্ছে আবার আপনি তাদেরকে হচ্ছে ক্লেম করতে সমালোচনা। তাহলে এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে মানে আমাদের রাজনৈতিক বক্তব্য না দিয়ে বরং বাস্তবতা, যেটা জাতির জন্য কল্যাণ, যেটা সবার দেশের জন্য কল্যাণ, এইটা যদি সব রাজনৈতিক দলগুলো এখনো সময় আছে, তারা গভর্নমেন্ট, রাজনৈতিক দলগুলো, অন্য স্টেক হোল্ডাররা কমন জায়গায় হচ্ছে কিছু জায়গা এসে হচ্ছে এই পরিস্থিতিটা উদ্ধার করা উচিত। ডক্টর নাহরিন, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, আদিব যেটা বলছেন যে সরকারে যদি রাজনীতিবিদরাও থাকতেন, যেটা তাদের প্রস্তাব ছিল 5 আগস্টে, 8 আগস্টের আগে আর কি, তাহলে হয়তো আজকে এই পরিণতি হতো না। সরকারে যে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে এবং সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তখনকার নেতৃবৃন্দ তখনই বুঝতে পেরেছিলেন, সেটি হয়নি মূলত বিএনপির কারণে। তাহলে আজকে যেটি হচ্ছে সেই সমালোচনা করা বিএনপির কতখানি সাজে আসলে? শুনুন, আমি আসলে বুঝি না যে একটা নতুন দল তিনি কেন প্রথম থেকে, মানে তারা কেন প্রথম থেকেই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে দলটা তাকে প্রতিদ্বন্দ্বীর জায়গায় দিচ্ছে, এটি আমি আসলে বুঝতেই পারি না। উনি প্রথমেই কথা যে শুরু করলেন, বললেন যে এই সরকারের অনেকজনের নাম বললেন যেটা বিএনপির তদবিরে হয়েছে। আমি তদবির শব্দটাই বললাম। আমি যদি সেটা বলি, আমার আসলে ধারণা না, তাহলে তো আপনাকে বলতে হয় যে ডক্টর ইউনূসই আসলে বিএনপির সবচেয়ে বড় মুখপাত্র, তাই না? যে উনি মানে এমন করে উনি এটাকে পোর্ট্রেট করছে। আমি যদি তাকে এই প্রশ্নটা করতে চাই যে এই দলটি সবসময়, যে নতুন যে দলটি আত্মপ্রকাশ করলেন, তারা সবসময় বলেছেন যে ৭১ না, অন্য কিছু না, ১৬ই ডিসেম্বর না, আমরা শুধু খালি এই ২৪কেই দেখতে চাই। এখন আমার প্রশ্নটা যদি এটা হয় যে যদি উনারা ৭১কে অস্বীকার করে শুধু ২৪এই থাকতে চান, তাহলে কি আমি আমার এটা কি আমাদের মূল নেতৃত্বের জায়গা থেকে কেউ করছে না? এই ধরনের কথা প্রোপাগান্ডার মাধ্যমে এস্টাবলিশমেন্ট হয়। তার পক্ষ থেকে এই ধরনের বক্তব্য স্পেসিফিক কেউ বলছে? এটি বৈষম্য মানে আমাদের কোন মুখপাত্র কেউ স্টেটমেন্ট দিয়েছে? এই ধরনের বক্তব্য কথা বলা যাবে না। বাট তাদের অনেকেই কিন্তু বলছে, আমি ওনাকে বলতে দেন, আমি আপনার কাছে যারা বিলং করে অনেকেই বলেছে, অনেকেই বলেছে। ডক্টর নাহরিন, আপনি শেষ করুন।
আসলে আপনার স্টুডিওর কথাটা ঠিক ক্লিয়ার না, আমি ধরতে পারি না কথাগুলা, এজন্য উত্তরটা দিচ্ছি। কিন্তু আমি যে কথার মধ্যে ছিলাম, যে আমি যদি তাহলে এটাই ধরে নেই যে উনারা ৭১-কে সামহাও তো আন্ডারমাইন করা হচ্ছে, যদি সেটাই হয় তাহলে আমার প্রশ্ন, আমি আপনাকে জিজ্ঞেস করব, ক্লেম করতে হবে তো। জি, আমার কাছে এই প্রশ্নটা উঠতে পারে না যে একটা কি কোনো বিশেষ দল, যে দলটি ৭১-এর সময় বিতর্কিত ছিল, তাদেরকে এক ধরনের লেজিটিমেট দেওয়ার জন্য, তাদের ভিতটাকে শক্ত করার জন্যই এই দলটা এ ধরনের কথা বলছে। আপনি দেখবেন তাদের নীতির মধ্যে আছে, প্রথম একটি শব্দ আমি শুনেছি যে নরম পন্থা। হ্যাঁ, আমরা বামপন্থী শুনেছি, ডানপন্থী শুনেছি, মধ্যমপন্থী, নরমপন্থী আমি কখনো শুনিনি। আমার কাছে এটা বিস্কিট অথবা কেকের মতো লাগছে, যে মনে হচ্ছে নরম পন্থা মানে নতুন এক ধরনের শব্দ। তো এই যে বিএনপি কে এক ধরনের কালার করার একটা চেষ্টা, যে সমস্ত কিছুতেই যে বিএনপি কে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে, আমি বুঝি না যে কেন ওনারা এটা করছেন। কারণ আমরা তো একটা সম্মিলিত ইনক্লুসিভনেস এর শব্দ বলে বলে আমরা মুখে ফেনা তুলে ফেলেছি। তো ইনক্লুসিভনেস কি বিএনপি কে শুধুমাত্র টার্গেট করে কথা বললে ইনক্লুসিভনেস আসবে? উনি ডিরেক্টলি বলেছেন যে এগুলো বিএনপির কারণে হয়েছে। তারপর আরেকটা কথা একটু যে এনজিও যারা করেন তারা প্রশ্ন তোলেন। প্রবলেম কি যদি একটা সরকারের এত বছর আমি একটা সাপ্রেশনে ছিলাম, প্রশ্ন করতে পারিনি, তো এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করতে পারি, সরকারকে যদি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, তার সমস্যাটা কোথায়? আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। তো এখন এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি আসলে এই মুহূর্তে শেষ করছি, কিন্তু আমি আসলে আরো কিছু বিষয় বলতে চাচ্ছিলাম যেটা ডক্টর ইউনূসের বক্তব্য থেকে আমার মনে হয়েছে। আমি জানি না এখন আমি বলবো কিনা। না এখন বলবেন না, আমি একটা বিরতিতে যাই, তারপরে ফিরবো। দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল আছেন আমার সঙ্গে। মাহবুব ভাই, তাহলে এই পরিস্থিতিতে আপনি যে সংকটের কথা বলছেন, এখান থেকে মুক্তির উপায় কি, কি করবে? বলছি। আচ্ছা, প্রথমে ওই যে আদিব, হ্যাঁ, সে যে ৭১ এবং ২৪ এটা মানে একটু এটাকে করতেছে, ডিনাউন্স করতেছে। আমি একটা প্রশ্ন করি ওনাকে, আপনারা যে এই যে মহাসমাবেশ করলেন, কমিটি হইল, এরপরে কি আপনারা জাতীয় স্মৃতিসৌধে গেছিলেন? কালকে সকালে যাবে। কালকে মানে প্রথম কর্মসূচি তো এটা আমাদের। আচ্ছা, তাহলে ওই খুব ভালো। আমি কালকে একটা টক শোতে বলছি, হ্যাঁ, তাহলে ভালো। এখনো তো মানে আমাদের ধরেন আত্মপ্রকাশ হয়েছে, কমিটিটা মাত্র গতকালকে ১১৬ সদস্যের হয়েছে। আগামীকালকে আমাদের প্রথম স্মৃতিসৌধের মাধ্যমে কর্মসূচি শুরু হবে এবং রায়ের বাজারেও তারা যাবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে আমরা এখন দেখেন, ইলেকশন আমার কোনো কনসার্ন না। ড্যাম ইওর ইলেকশন, এটা আমার কনসার্নই না। আমার কনসার্ন হচ্ছে রাষ্ট্রের মৌলিক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার কনসার্ন। সেটা কীরকম দেখেন, মানে ৫ই আগস্টের পর থেকে প্রো লিবারেশন যে অথবা বাঙালি সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট যে সমস্ত প্রোগ্রাম হচ্ছিল, উদ্যোগ নেওয়া হচ্ছিল, প্রত্যেকটিকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ গুলি মারেন, যুদ্ধ তো আওয়ামী লীগ একা করে নাই, যুদ্ধ তো সবাই করছি আমরা। প্রো লিবারেশন এবং বাঙালি সংস্কৃতির সাথে সম্পর্কিত যে সমস্ত প্রোগ্রাম, নাটক থেকে শুরু করেন, মানে বসন্ত উৎসব থেকে শুরু করেন, নানা রকম সবগুলোকেই আপনার বাধা দেওয়া হয়েছে, এবং কখনো কখনো মব জাস্টিস করে। এবং দেখেন, মানে মানে এটা মানে এই ট্র্যাজেডির কোনো শেষ নেই। যেমন ধরেন জগদীশচন্দ্র বসু, সত্যেন সেন, বেগম রোকেয়া, যাদের সঙ্গে ফ্যাসিবাদের ন্যূনতম সম্পর্ক নাই, হ্যাঁ, যারা শুধু বাঙালি না, সমগ্র মানব সভ্যতার অহংকার, গর্ব, তাদের নাম মুছে ফেলা হচ্ছে, তারা কিছু বলছেন না। এই যে আমার যে ইয়াং জেনারেশন, তারা কিচ্ছু বলছেন না, এবং কোথাও তাদের কোনো প্রতিরোধ নেই। মানে এই যে মব জাস্টিসগুলো হচ্ছে, হ্যাঁ, মানে আমরা একদম শেষ না এই যে হচ্ছে, তাদের কোনো কি প্রতিরোধ আছে? আমরা ভরসা করব কার উপরে? তাদের সঙ্গে, কাদের কাছে? কারণ তারা স্ট্রাইকিং ফোর্স, মানে বুড়োরা তো আর স্ট্রাইকিং ফোর্স না। তো তারা তো চেয়ে দেখছে, কখনো কখনো এনজয় করছে। এবং প্রথম থেকে তো এটা শুরু হয়েছে। এই যে দেশ নাট্যগোষ্ঠীর যে নাটক বন্ধ করা থেকে শুরু করে, বসন্ত উৎসব থেকে শুরু করে সব, মানে আমার তো ধারণা যে আগামী পয়লা বৈশাখও আমরা পালন করতে পারবো না। এই যে রাষ্ট্রের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, মৌলিক চরিত্র, সেইটা মানে এইটা আমার কনসার্ন। আমার কনসার্ন কিন্তু নির্বাচন না। আদিব, এটার কি উত্তর দিবেন? এবং তার সঙ্গে ডক্টর নাহরিন যে প্রসঙ্গ তুলেছিলেন, সেটারই বা কি উত্তর? না, এখানে প্রথমত বিষয়টা হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল রেটরিক হিসাবে, মানে বিষয়টা হচ্ছে যে যখন যে প্রতিপক্ষ থাকে তাকে কিভাবে ফ্রেমিং করা যায়, ট্যাগিং করা যায়। আপনারা দেখেন আমাদের এখানে রাজনীতিটা বিভাজিত হয়েছে কিভাবে,
যে সেকুলারিজম ভার্সেস মৌলবাদ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, বাঙালি না বাংলাদেশি, স্বাধীনতার স্বাধীনতার ঘোষককে, মানে এই যে ধরেন একটা বিভাজিত যে রাজনৈতিক সংস্কৃতি, ফলে আমাদের যারা দীর্ঘদিন ধরে এই রাজনীতিটার ফ্রেমের মধ্যে ছিলেন, এই ফ্রেমটার মধ্যে থেকে তারা বের হইতে চাচ্ছেন না। ফলে নতুনদেরকেও ওই তার পুরনো ফ্রেম দিয়ে হচ্ছে তাকে দেখতে চান এবং তাকে ওই ফ্রেম অনুযায়ী তাকে হচ্ছে রিড করতে চান। এখানে দেখেন সরকারের জায়গার থেকে, যেমন নাহারিন আপু আমাদের ইউনিভার্সিটির ম্যাডাম এবং একই সাথে মানে আমরা সাধারণত যারা সিনিয়র হয় অনেক সময় আপু বলে থাকি, তিনি বলছেন যে এটা করছে, কিন্তু স্পেসিফিক তিনি কিন্তু কোনো অ্যান্সার দেন না। তার মানে কি, আপনি যখন স্পেসিফিক তথ্য দেন না, যে সে যদি বলতো যে নাহিদ ইসলামের এই বক্তব্য ৭১-এর এই অংশটাকে আন্ডারমাইন করছে, কিংবা হাসনাতের এই বক্তব্যটা এটা করছে, মানে যারা অ্যাজ এ স্পোকসপারসন আমাদের পরিচিত, সেটা কিন্তু বলেন নাই। তিনি কি করছেন, একটা জাস্ট পারসেপশন বলছেন। এই পারসেপশনের ক্ষেত্রে যেটা হয় যে এটা হচ্ছে একটা নতুন উত্থান শক্তিকে ফ্রেমিং করে তাকে হচ্ছে পরিষ্কার। কিন্তু মাহবুব ভাই যেটা বলছে, চরিত্র চেঞ্জ করে না, রাষ্ট্রের চরিত্র তো আমরা চেঞ্জ করি নাই। আপনি প্রথমতেই আপনি বলছেন যে রাষ্ট্রে যারা চালাচ্ছে কিংবা রাষ্ট্রে যারা স্টেক হোল্ডার আছে সেটা কার আগে, সেটা তো রিডিংটাই তো আমাদের ভুল হচ্ছে। আপনি কেন ধরছেন যে এটা আমরা করতেছি কিংবা আমাদের জায়গা থেকে করতেছি? আমাদের এখান থেকে আমাদের অবশ্যই এটা প্রোটেস্ট ছিল। যত যুগের জায়গায় হয়েছে সব জায়গায় তো, এখানে আপনি দেখেন বইমেলায় যে একটা সমস্যা হলো, সরকারের থেকে যে ছাত্র প্রতিষ্ঠান তিনি স্ট্রংলি করছে, আমাদের থেকে সরাসরি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। আপনার হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা নিয়ে, মব জাস্টিস নিয়ে, প্রত্যেকটা জায়গায় যেখানে নারীদের এই যে ফুটবল খেলায় যে সমস্যা হলো, সেখানে আপনার হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে। কারণ আমরা তো হচ্ছে ধরেন বিএনপির মতো প্রত্যেক জেলায় উপজেলায় তো আমার সাংগঠনিক কাঠামো এখনো পর্যন্ত আমার শক্তিশালী হয় না যে আমি আগে হচ্ছে একটা রাজনৈতিকভাবে হচ্ছে সেখানে প্রতিরোধের বুদ্ধ গড়ে তুলবো। ফলে এটা আমাদের আস্তে আস্তে রাজনৈতিক শক্তিটা দাঁড়াচ্ছে এবং এই শক্তিটা দাঁড় করানোর জন্য আমরা মূলত এইদিকে ফোকাস করছি। সুমন ভাই, তাহলে এখন বিএনপি যেটা বলছে একমাত্র নির্বাচনেই সমাধান, মানে নির্বাচন আসলেই সব সংকটের সমাধান হয়ে যাবে। একটু যদি গ্রাউন্ড মানে টপিকসে যদি থাকি, তারপরে আমি আপনার অ্যান্সারে আসি। সেটা হচ্ছে আপনি আপনার শেকড়কে অস্বীকার কেন করতে চাচ্ছেন? কে চাচ্ছে? আমরা ৪৭-কে অস্বীকার করব, আমরা ৬৯-কে অস্বীকার করব, বা ৭১-কে অস্বীকার কে করতে চাইলো? কোথায় করতে চাইলো সেই প্রশ্নটা দিবেন। কেন যেন মনে হচ্ছে আসলে আমি স্বাধীনতা বিরোধীর সপক্ষে, যেহেতু কথা অনেক আবিদ অলরেডি অনেক কথা বলে ফেলেছে, আসলে কোনো ফ্রেমের মধ্যে কখনো রাজনীতিকে আটকানো যায় না। আসলে রাজনীতিতে নতুন যারা, তারা হয়তো বা এভাবেই দেখবে রাজনীতিকে কখনোই ফ্রেমিং করা সম্ভব না। হ্যাঁ, যেহেতু গত ৫৪ বছরে আমাদের দেশের রাজনীতিতে একটা মেরুকরণ ছিল, সেই মেরুকরণটাও আসলে 71-এর পরে হয়েছে। ওই মহান মুক্তিযুদ্ধের পরপরই যারা ক্ষমতায় এসছে, তারা যদি প্রকৃতভাবেই তখনকেই গণতন্ত্রকে লালন পালন এবং গণতন্ত্রকে মানে বৃদ্ধি হওয়ার সুযোগ দিত, তাহলে আজকের এই পরিস্থিতি হতো না, ২৪-এর সৃষ্টি হতো না। তো এখন বিষয়টা হচ্ছিল যে আমাদের অনেক ভুল ভ্রান্তি ছিল প্রিভিয়াসলি, কিন্তু কখনোই আমরা আমাদের যেই প্রেক্ষাপটগুলোর কারণে আমরা নিজেদেরকে বাংলাদেশি বলতে পারছি, আমরা স্বাধীন বলতে পারছি, এবং সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ অনেক বড় একটা অর্জন। হ্যাঁ, ২৪-কে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু তাই বলে এটা একটা ঘটনাকে আরেকটার সাথে তুলনা করার প্রবণতা আছে। ৭২ সংবিধান ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার কোনো সবকিছুকে অস্বীকার করার দরকার আছে, সেকেন্ড রিপাবলিক করতে হবে, এই কথাগুলোর মধ্যে কিন্তু ওইটাই পরিস্ফুটিত হয়, এটার মধ্যে নতুন কিছু আসে না। আমরা ডক্টর নাহারিন, আপনি আগের পর্বে যে কথাগুলো বলেছিলেন যে একটি বিশেষ দল অথবা ৭১-কে অস্বীকার করার, আদিবের ভাষ্য হচ্ছে তাদের দায়িত্বশীল কেউ ৭১-কে ছোট করে হেয় করে কোনো কথা বলেননি। তাহলে এই অভিযোগটা তাদের দিকে কেন করছেন আপনারা? এটি তার জিজ্ঞাসা। উত্তরটা আমি দিচ্ছি। উনি বললেন পারসেপশন। তার আগে একটা বলি যে উনি হয়তো জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, আমি ২০ বছর ধরে জাহাঙ্গীরনগর পড়াই, তো উনার আসলে আপু না আমি ম্যাডামই। তো যেটা হচ্ছে যে পারসেপশনের কথা বলছেন, কি পারসেপশন, এই প্রশ্নটা তো আরো যে ৩ জন আছেন আমার সাথে যারা কথা বলছেন, আপনি কি প্রথম থেকেই দেখেননি যে তাদের এই দলটি, মানে তখন তার দল ছিল না, তখন হচ্ছে তাদের যে কমিটি, তারা সবসময় বলেছে ২৪ই সবকিছু, সবাই জানে। আপনি কি করে আমার ঘাড়ে দিচ্ছেন যেটা একটা পারসেপশন? ইটস নট পারসেপশন, তাই না? সো এটাকে আপনি পারসেপশন কোনোভাবেই বলতে পারেন না। আমরা সবসময় দেখে আসছি, এই পর্যন্ত সবাই জানি যে তারা বলছেন যে ২৪ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একাত্তরকে নানাভাবে আন্ডারমাইন করার চেষ্টা করা হয়েছে। এটা পারসেপশন বলে আমার ঘাড়ে চাপিয়ে দিলে আসলে এটা ঠিক হবে না। আর যে প্রসঙ্গগুলোতে আমি কথা বলছিলাম, থেমে গেলাম, সেই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। যে ডক্টর ইউনূসের বক্তব্য বা তাদের যে ঘটনাগুলো, আমার মনে হয় যে আজকে একটু আমার বলাই উচিত, যদিও প্রশ্ন আপনি আমাকে সেরকম করেননি, অপ্রাসঙ্গিক হলেও বলবো। সেটি হচ্ছে, আজকে যখন ডক্টর ইউনূস বক্তব্যটা দিয়েছেন, ওনার যে ইন্টারভিউটা আমি দেখলাম গত বিবিসিতে দিয়েছেন, এর আগের ইন্টারভিউটা আপনি দেখেন নিশু, আপনি দেখবেন যে এর আগে যে নূর কবিরের সাথে ওনার ইন্টারভিউটা, ওটা দেখে আমার ওনাকে মনে হয়েছে যে মানে আমাদের জনমানুষের একজন প্রতিনিধি। কিন্তু কালকের ইন্টারভিউতে আমি ঠিক মানে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট না, কিন্তু আমার কেন জানি মনে হলো উনি শাসকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। জি আপা, একদম সময় শেষ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর নাহরিন, অনেক ধন্যবাদ মাহবুব কামাল, অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব এবং এম এ রাজ্জাক সুমন। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই।